নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই জেনে গেছেন যে পশ্চিমবঙ্গের রাজ্যপাল সিভি আনন্দ বোস আচমকাই তার পদ থেকে ইস্তফা দিয়েছেন। তিনি রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিয়েছেন এবং এই খবরটা প্রকাশ্যে আসার সঙ্গে সঙ্গেই মিডিয়াতে যতটা না হইচই শুরু হয়েছে তার থেকে বেশি তৃণমূলের মধ্যে হইচই শুরু হয়ে গেছে। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে যেটা লিখেছেন যে তিনি স্তম্ভিত। এমন কি হলো যে ভোটের ঠিক 1 মাস আগে রাজ্যপালকে পরিবর্তন করে দিতে হলো? ব্যাপার কি? এইরকমই কিন্তু একটা প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়কে তুলতে দেখা গেছে, করতে দেখা গেছে। তার মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভাবতেই পারেননি যে এইরকম একটা খেলা হয়ে যাবে। এখন প্রশ্ন যেটা হচ্ছে যে রাজ্যপালের পদ থেকে সিভি আনন্দ বোস তো ইস্তফা দিলেন, তাহলে তার বদলে কে আসছেন? তো উত্তর যেটা হচ্ছে যে এই সিভি আনন্দ বোসের পরে পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নামটা শোনার পরেই কিন্তু তৃণমূলে রীতিমতো ঝড় শুরু হয়ে গেছে, সুনামি শুরু হয়ে গেছে যে ব্যাপারটা কি। কেননা এই রাজ্যপাল সিভি আনন্দ বোসের জায়গায় যাকে দায়িত্ব দেওয়া হয়েছে তার নাম RN রবি, অর্থাৎ তামিলনাড়ুর রাজ্যপালকে অতিরিক্ত পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দেওয়া হয়েছে। এখন প্রশ্ন উঠতে পারে যে এই RN রবি কে, যে তৃণমূল এত আতঙ্কিত হয়ে পড়েছে? তৃণমূল তো প্রশ্ন করতে শুরু করেছে যে তাহলে কি রাষ্ট্রপতি শাসনেই ভোট হবে? রাষ্ট্রপতি শাসন করে কি পশ্চিমবঙ্গে ভোট করতে চাইছেন বলেই অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদীরা আচমকাই এই RN রবিকে পশ্চিমবঙ্গের অতিরিক্ত রাজ্যপালের দায়িত্ব দিয়ে বসলেন? কেননা সিভি আনন্দ বোস রাজ্যপালের দায়িত্ব থেকে ইস্তফা দেওয়ার যুক্তি হিসেবে, কারণ হিসেবে যেটা বলেছেন সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলীরা বিশ্বাসই করতে পারছেন না। কি তিনি বলেছেন? তিনি যেটা বলেছেন যে তার শারীরিক কারণে তিনি এই রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিচ্ছেন। এইখানেই কিন্তু তৃণমূল পুরো ঘেটে হয়ে যাচ্ছে যে সিভি আনন্দ বোসের সঙ্গে হঠাৎ কি এমন হলো যে তাকে শারীরিক কারণে রাজ্যপালের পদ থেকে ইস্তফা দিতে হলো। আর তার জায়গায় যাকে আনা হচ্ছে তিনি তো ভয়ঙ্কর লোক। কেন ভয়ঙ্কর লোক? কেননা এই RN রবি হচ্ছেন আসলে একজন প্রাক্তন IPS আধিকারিক, যে IPS আধিকারিক এর আগে CBI এবং IBর জন্য কাজ করেছেন। CBI এবং IBতে কাজ করেছেন, অর্থাৎ গোয়েন্দা বিভাগের লোক। সেই গোয়েন্দা বিভাগের লোককেই আচমকাই পশ্চিমবঙ্গের ভারপ্রাপ্ত রাজ্যপাল করে দেওয়া হয়েছে। আর এখানেই সমস্ত অঙ্ক মমতা বন্দ্যোপাধ্যায়ের গুলিয়ে ঘেটে হয়ে গেছে। এমনিতেই তো মমতা বন্দ্যোপাধ্যায় SIR এর অঙ্ক এখনো ঠিকঠাক মতো মেলাতে পারেননি। তিনি বুঝতে পারেননি যে SIR এর এই যে ধাক্কা, রাম ধাক্কা, সেই রাম ধাক্কাটা কি করে সামলাবেন। আর তার উপরে এই ধরনের একটা হঠাৎই পরিবর্তন, যে পরিবর্তনের ফলে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় স্তম্ভিত এবং তৃণমূলের নেতা মন্ত্রীরা বলছেন যে আসলে পশ্চিমবঙ্গে নাকি রাষ্ট্রপতি শাসন জারি হতে চলেছে, পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে ভোট হতে চলেছে। সত্যি কি তাই? সত্যি কি পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করে এবার ভোট হবে? সেইরকম কি কোনো পরিস্থিতি সত্যি তৈরি হচ্ছে? তো বন্ধুরা, এর উত্তরে রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ কিন্তু বলছেন যে মোটেও সেটা হওয়ার সম্ভাবনা নেই। রাষ্ট্রপতি শাসন জারি করে এ রাজ্যে ভোট হবে এমনটা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার করবে না, ইলেকশন কমিশন করবে না। কেন করবে না? বন্ধুরা, এর আগের একটি ভিডিওতেই কিন্তু আপনাদের বলেছিলাম যে শেষ মুহূর্তে নরেন্দ্র মোদী সরকার এমন কোনো কাজ করবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাতে গিয়ে এমন কোনো পদক্ষেপ করবে না যেটা তার হাত পুড়িয়ে দেবে, নরেন্দ্র মোদী শাহর নাম বদনাম করবে। তাহলে অপশন কি? অপশন তো এটাই, এই যে একজন ইন্টেলিজেন্স আধিকারিককে এ রাজ্যের রাজ্যপালের দায়িত্ব দিয়ে দেওয়া। বন্ধুরা, আসলে রাষ্ট্রপতি শাসন জারি করতে গেলে অনেক কিছুই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সইতে হবে, করতে হবে, শুনতে হবে। সেই সব পথে না গিয়ে মোদী শাহরা অন্য খেলা খেলছেন বলেই কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ মনে করছেন। কোন খেলা? বন্ধুরা, আপনারা জানেন যে এই পশ্চিমবঙ্গ নিয়ে কেন্দ্রের বিজেপি নেতারা, বিশেষ করে মোদী শাহরা কতটা চিন্তিত। তারা এই কারণে চিন্তিত নয় যে বিজেপিকে পশ্চিমবঙ্গে ক্ষমতায় আনতেই হবে। সারা দেশে তো বিজেপি মোটামুটি একটা ভালো জায়গায় চলে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গে বিজেপি যেহেতু ক্ষমতায় আসতে পারছে না, মমতা বন্দ্যোপাধ্যায় যেহেতু বিজেপিকে বারবার চিমটি কাটছেন,
বিজেপির পথের কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন, তার জন্যই পশ্চিমবঙ্গে বিজেপিকে ক্ষমতায় আসতে হবে। এটা কিন্তু নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহর চিন্তা নয়। তাহলে কোন চিন্তা মোদী শাহকে কুড়ে কুড়ে খাচ্ছে? আসলে সব থেকে বড় যে চিন্তাটা নরেন্দ্র মোদী এবং অমিত শাহদের কুড়ে কুড়ে খাচ্ছে সেটা হচ্ছে দেশের নিরাপত্তা। দেশের নিরাপত্তা ব্যবস্থা যেভাবে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকার মমতা বন্দ্যোপাধ্যায় সীমান্তে কাঁটাতার বেড়া দেওয়া নিয়ে লাগাতার নরেন্দ্র মোদীর সরকারের সঙ্গে ঝামেলা বাঁধিয়ে রাখছেন, সেটা কিন্তু দেশের যে অভ্যন্তরীণ সুরক্ষা, সেই অভ্যন্তরীণ সুরক্ষার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে। ফলে সেই চ্যালেঞ্জটাকে যদি সমাধান করতে হয় তাহলে কিন্তু এ রাজ্যে বিজেপি সরকারের প্রয়োজন রয়েছে। এবং সেই সঙ্গে সারা দেশে এনআরসির মতো কাজ করতে গিয়ে যেভাবে বিজেপিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে বাধা পেতে হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের বিভিন্ন নীতির বিরোধিতা করছেন, সেটা কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ফলে বিজেপির জন্য যতটা না মমতা বন্দ্যোপাধ্যায়কে পশ্চিমবঙ্গের ক্ষমতা থেকে সরানোর প্রয়োজন রয়েছে, তার থেকে বেশি প্রয়োজন রয়েছে দেশের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্যে। আর সেই অভ্যন্তরীণ নিরাপত্তা আসছে কার আওতায়? আসছে ইন্টেলিজেন্স বিভাগের আওতায়, গোয়েন্দা বিভাগের আওতায়। কেননা এ রাজ্য থেকে গোয়েন্দারা বারবার কেন্দ্রকে যে রিপোর্ট দিচ্ছে, সেই রিপোর্টে কিন্তু বলতে গেলে কেন্দ্র সরকারের মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কিন্তু মাথার চুল খাড়া হয়ে যাচ্ছে। এ রাজ্যে যে ধরনের দেশ বিরোধী কাজের গতি প্রকৃতি দেখা যাচ্ছে, যে ধরনের ফাঁক ফোকর রয়েছে, সেগুলো যদি অবিলম্বে বন্ধ না করা যায়, সেগুলো যদি অবিলম্বে ব্যবস্থা না করা যায়, তাহলে কিন্তু ভবিষ্যতে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের জন্য বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। দেশের মানুষের কাছে কিন্তু বড় চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। ফলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার ভালো মতোই বুঝতে পারছে যে কেন এই পশ্চিমবঙ্গকে এবার টার্গেট করতেই হবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করতেই হবে। আর সেই কারণেই রাজনৈতিক বিশ্লেষকরা যেটা বলছেন যে পুরোপুরিভাবে কিন্তু আটঘাট বেঁধে কেন্দ্র এই রাজ্যের নির্বাচনটা করাতে চাইছে। একদিকে ইলেকশন কমিশনকে দিয়ে যেমন পুরো ঝাড়া পোছায়ের কাজ চলছে, এই অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের খুঁজে খুঁজে বের করতে এসআইআরের নামে চিরুনি তল্লাশি চালানো হচ্ছে, সেই সঙ্গে এ রাজ্যকে সুরক্ষিত করতে, এই দেশকে সুরক্ষিত করতে যেসব গোয়েন্দা তথ্যের বিশ্লেষণ প্রয়োজন রয়েছে, সেই সব তথ্য বিশ্লেষণ করার জন্য এই রাজ্যপালের ভূমিকায় এমন একজনকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার চেয়েছে বা বসিয়েছে, যিনি গোয়েন্দাদের যে নানা তথ্য, সেই তথ্য বিশ্লেষণ করে এটা বুঝতে পারবেন যে কোনটা খুব জরুরি সময়ে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে জানাতে হবে, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে জানাতে হবে। ফলে এই পশ্চিমবঙ্গের মাটিতে ভোটের আগে এই RN রবির মতোই কিন্তু প্রাক্তন আইপিএস, প্রাক্তন গোয়েন্দা আধিকারিকের প্রয়োজন রয়েছে বলে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার মনে করেছে। পাশাপাশি রাজনৈতিক বিশ্লেষকরা এটাও বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পুরোপুরিভাবে পুলিশ প্রশাসন নিয়ে বলতে গেলে কেন্দ্রের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছেন, কেন্দ্রকে ফাঁকি দেওয়ার চেষ্টা করছেন, সেইটা যাতে ধরা যায়, সেইটা আরও যাতে বেশি করে মার্ক করা যায়, সেটাও কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের কাছে অত্যন্ত জরুরি বলে মনে হয়েছে। খেয়াল করে দেখুন যে এই পশ্চিমবঙ্গে ভোটের আগে দুই তরফেই কিন্তু গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে তাদের ঘুঁটি সাজাবে। একদিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার যেমন এই কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দাদের তথ্যকে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে, সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের যে গোয়েন্দা বিভাগ, সেই গোয়েন্দা বিভাগের তথ্যকে তার ভোটের রণকৌশলে হাতিয়ার হিসেবে ব্যবহার করবে। ফলে এই জায়গায় এমন একজন প্রতিনিধির দরকার, যিনি কিনা কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে সঠিক সময়ে সঠিক তথ্যটা সঠিকভাবে পৌঁছে দিতে পারবেন। সেই কাজটা কি সিভি আনন্দ বোস করতে পারতেন না? হয়তো পারতেন, কিন্তু তিনি যেহেতু প্রাক্তন আইপিএস আধিকারিক নন, সুতরাং তার হয়তো কোনো তথ্য দিল্লি পৌঁছে দিতে দেরিও হতে পারত, যে কারণে কিন্তু কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার কোনো রিস্ক নিতে চায়নি, যে কারণে কিন্তু এই আচমকায় রাজ্যপালের বদল বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তবে তারা আরও একটা কথা বলছেন, আর সেটা কিন্তু কাকতালীয় বলতে হবে। কেননা এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার 2011 সালে যখন এই পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছিল, সেই সময়েও কিন্তু কেন্দ্রের যে কংগ্রেস সরকার, সেই কংগ্রেস সরকার কিন্তু এমন একজনকে পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্ব দিয়েছিল,
যিনিও ছিলেন কিন্তু প্রাক্তন আইপিএস আধিকারিক, অর্থাৎ এম.কে. নারায়ণন। তিনিও কিন্তু একজন প্রাক্তন আইপিএস আধিকারিক ছিলেন। আর 2011-য় পশ্চিমবঙ্গে যখন পট পরিবর্তন হলো, মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, তখন কিন্তু সেই প্রাক্তন আইপিএসই পশ্চিমবঙ্গের রাজ্যপালের দায়িত্বে ছিলেন। তাহলে কি সেই 2011 সালেরই পুনরাবৃত্তি হতে চলেছে? ইতিহাসের কি পুনরাবৃত্তি হতে চলেছে? বিজেপি অন্তত সেটাই মনে করছে বন্ধুরা, যে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের পট পরিবর্তনের জন্য যে যে কাজগুলো করা দরকার, সেই কাজগুলো কিন্তু ঠিকঠাক মতো করতে হবে। আর সেই জন্যই এই রাজ্যপালের আচমকাই পরিবর্তন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। আর অন্যদিকে কিন্তু ইলেকশন কমিশন তার পুরো বাহিনী নিয়ে আগামী সোমবার মঙ্গলবার কিন্তু পশ্চিমবঙ্গে আসতে চলেছে। যে পশ্চিমবঙ্গ সফরটা ইলেকশন কমিশন দিন কয়েক আগে পিছিয়ে দিয়েছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ইলেকশন কমিশনের যে পশ্চিমবঙ্গ যাত্রা পিছিয়ে গিয়েছিল, সেই পশ্চিমবঙ্গ সফর কিন্তু আগামী সোমবার মঙ্গলবার জ্ঞানেশ কুমারের নেতৃত্বে পুরো নির্বাচন কমিশনের বোর্ড পশ্চিমবঙ্গে আসতে চলেছে এবং পশ্চিমবঙ্গে এসে কিন্তু সমস্ত ধরনের আধিকারিকদের সঙ্গে ভোটের আগে আগে বৈঠক করতে চলেছে। তার মানে ইলেকশন কমিশন কিন্তু এপ্রিলেই ভোট করানোর জন্য আপ্রাণ চেষ্টা করছে, প্রস্তুতি কিন্তু পুরোপুরিভাবে সেরে ফেলছে। ফলে এ কথা বলা যাবে না যে রাষ্ট্রপতি শাসনই এ রাজ্যে ভোট হওয়ার একমাত্র রাস্তা রয়েছে, যেটা কিনা তৃণমূলের নেতা নেত্রীরা দাবি করছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভয় করছেন। কারণ তাদের তো আতঙ্ক থাকবেই, তারা তো বুঝতে পেরেছেন যে কিভাবে তারা ফাঁদে পড়ে গেছেন, খাঁচায় বন্দি হয়ে পড়েছেন। তবে বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মতামত কি তা অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন। ধন্যবাদ।